নমস্কার, জি 24 ঘন্টার জ্যাক অলেবল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 মিনিট 3 খবরের শুরুতে যে খবর আজকে দেব সেটা হচ্ছে 22শে এপ্রিল পহেলগাঁওতে একেবারে ধর্ম যাচাই করে মারা হয়েছিল 26 জনকে। আর তারপর ভারত কি করলো? অপারেশন সিঁদুর। তারপর পাকিস্তান কি আদতে কিছু শিখলো? না, শেখেনি। কেন? এই বিষয়ে জানাবো অবশ্যই ডিটেলে, সঙ্গে থাকুন। আর আমি সৈকত নিউজরুম থেকে আপনাদের যে খবর দেব, ট্রাম্প মানে এক মুখে এক কথা নয়, ট্রাম্প মানে দ্বিচারিতা, দ্বিমুখ নীতি, আর সেই খবরই আপনাদের দেব। আর আমি আহেলি আপনাদের জানাবো যে ইরানের পরমাণু কেন্দ্রগুলি আদেও কি ধ্বংস হয়েছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে মার্কিন যে গোয়েন্দা সংস্থা তারা একরকম তথ্য দিচ্ছে না, ট্রাম্প একরকম কথা বলছেন। আরও আপডেট আপনাদের আহেলি আমি জানাবো, এবং শুরুতেই শুক্লার কাছে ফিরিয়ে দেবো। পাকিস্তান আবার কি করলো জানুন। একদমই যেটা বলছিলাম যে পাকিস্তান কিন্তু শিখেও শিখছে না। পাকিস্তান মার খাচ্ছে, মার খাওয়ার পরেও কিন্তু শুধরোচ্ছে না। কেন বলছি? কারণ অপারেশন সিঁদুরের পর সবক শিখছে না ইসলামাবাদ, তারা আবারও যুদ্ধ জিগির শুরু করে দিচ্ছে। পাকিস্তানকে সিঁদুর জল দিতে হবে ভারতকে, জল না দিলে আবারও যুদ্ধ করব, সিন্ধু সহ 6টি নদী দখল করব, এমনই বলছেন কে? বিলাওয়াল ভুট্টো। পাক পার্লামেন্টে এমনই দাবি করছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। তার এই দাবি, তিনি কি বলছেন, তার কি হুঁশিয়ারি, আসুন শোনাই। भारत के लिए दो ही ऑप्शंस हैं, या वो सिंतास मुआहिदा मान ले, इंटरनेशनल कानून के मुताबिक अमल दरामद करे, उनका अवाम को अपना हिस्सा का पानी, हमारा अवाम अपना हिस्सा का पानी। अगर वो नहीं मानते सिंतास मुआहिदा को, डैम और कनाल्स निकालने की कोशिश करेंगे, तो फिर पाकिस्तान जंग करेगी और हम 6 के 6 दरिया के पानी अपने अवाम को दिलवाएंगे। শুনতে পেলেন বিলাওয়াল ভুট্টোর বক্তব্য। সিন্ধু সহ 6টি নদী দখল করব, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি একেবারে পার্লামেন্টে দাঁড়িয়ে। এই হুঁশিয়ারি এর আগেও মনে আছে নিশ্চয়ই বিলাওয়াল ভুট্টো। এর আগে যখন ভারতের তরফ থেকে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা হলো, তখনও তিনি বলেছিলেন জল যদি ভারত না দেয় তাহলে রক্ত বইবে ভারতীয়দের। আর তারপর ভারতের তরফ থেকে যখন পাল্টা প্রত্যাঘাত হচ্ছিল, তখন বিলাওয়াল ভুট্টো তার ফ্যামিলি মেম্বারদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিলেন, ভয়ে কাঁপছিলেন তিনি। আবারও সেই জায়গায় দাঁড়িয়ে কোন মুখে তিনি এই কথা বলছেন, এই প্রশ্ন থাকছেই। বিলাওয়াল ভুট্টোর আরো বক্তব্য পাওয়া গিয়েছে, আসুন শোনাই। जिस तरीके से भारत आज तक कह रहा है कि ये सीज फायर नहीं, ये पॉज है, भारत आज तक कह रहा है, ये ट्रेलर था, बाकी मूवी आगे आपने देखना है। उनका वजीर आजम कह रहा है पाकिस्तान के नौजवानों को कि रोटी खाओ वरना मेरा गोली खाओ। इस सूरत हाल में पाकिस्तान और हमारा গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শোনাবো। কথাটা হচ্ছে কি, যদি ওদের জল না যায়, ওদের কাছে পৌঁছয়, তাহলে ওখানে চাষবাস হবে না, ফার্মিং, এগ্রিকালচার সব বন্ধ হয়ে যাবে। আর যখন এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে তখন একদম ওদের ইকোনমি পড়ে যাবে। তো এখন ওরা চেষ্টা করেছে ইউএনএতে, ওরা চেষ্টা করছে অর্গানাইজেশন অফ ইসলামিক সামিটে সব জায়গায় প্রেশার করার জন্য ভারতের উপরে, কিন্তু কিছুই লাভ হয়নি। তো এখন ওদের কাছে উপায়টা কি আছে? তো এখন হুমকি দিচ্ছে কি আমরা যুদ্ধ করব ভারতের সাথে। তো যদিও হাস্যস্কর, কিন্তু অনেকটাই কিন্তু ঠিক, মানে আমি বলবো মানে উচিত কথাই বলছে, ভারতের সাথে যুদ্ধ করা ছাড়া ওদের কিছু নেই। আর আমরা তো বলেছি, আমরা লজ্জা নেই পাকিস্তানের। গতকালই আপনাদের দেখিয়েছি যে এমন লং রেঞ্জের মিসাইল বানাচ্ছে আমেরিকা, যার দূরত্ব কিনা আমেরিকা পর্যন্ত চলে যেতে পারে।
আর ঠিক সেই আবহে ট্রাম্পের কাছে বোধহয় এই খবর পৌঁছয়নি, তাই আমেরিকার প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্প। আবার একই মুখে তিনি ভারতেরও প্রশংসা করছেন, মানে নরেন্দ্র মোদীরও প্রশংসা করছেন। সেই ট্রাম্প যিনি কিনা বারবার করে নোবেলের দাবি করছেন, সেই ট্রাম্প একই মুখে পাকিস্তানের গালেও চুমু খাচ্ছেন, আবার একই মুখে তিনি ভারতেরও প্রশংসা করছেন। আবার এই ট্রাম্পই টুইট করে বলছেন যে তিনি যে সিজফায়ার করিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটা নাকি বাণিজ্য হুমকি দেওয়ার ফলেই নাকি হয়েছে। আবার তিনি একবার বলছেন ইরান ইসরায়েলের মধ্যেও তিনি সিজফায়ার করাতে সম্মত হয়েছেন, যদিও কেউ স্বীকার করছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বলছেন চলুন আপনাদেরকে একবার দেখাই। India and Pakistan. And that wasn't whether or not they may someday have nukes like we're talking about in the Middle East, like we're talking about with Israel and Iran. This is they have nuclear weapons. I ended that with a series of phone calls on trade. I said, look, if you're going to go fighting each other, it was getting very bad. You know how bad that last attack was. It was really bad. If you're going to go fighting each other, we're not doing any trade deal. No, you have to do a trade deal. I said, we're not doing any trade deal. And in fact, I had the general, who was very impressive. The general from Pakistan was in my office last week. You know, Prime Minister Modi is a great friend of mine. He's a great gentleman. He's a great man. And I got them to reason. I said, we're not doing a trade deal if you're going to fight. And if you're going to fight each other, we're not doing a trade deal. And you know what? They said, no, I want to do the trade deal. We stopped the nuclear war. Go ahead. ট্রাম্পের অবস্থা হয়েছে অনেকটা ওই গায়ে মানে না আপলে পোড়নের মতো। নিজে দাদাগিরি করছেন, কিন্তু বিশ্ব তার দাদাগিরি স্বীকার করছে না ইসরায়েলও। ঠিক এই মুহূর্তে ট্রাম্পের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু যে ট্যারিফ ওয়ার নিয়ে তিনি ধমকি দিয়েছিলেন, সেই ট্যারিফ ওয়ার তো শেষ পর্যন্ত কাজে আসেনি। তিনি নিজেই শুরু করেছিলেন, তিনি নিজেই শেষ করেছিলেন। তাহলে কোন বাণিজ্য চুক্তি বা কোন বাণিজ্যের হুমকি তিনি দিয়েছিলেন আমাদের অন্তত জানা নেই। এবার আপনাদেরকে শোনাবো যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ট্রাম্পের এই কীর্তিকলাপ নিয়ে কি বলছেন। ভারত পাকিস্তান উভয়কেই উনি সাথে নিতে চাইছেন। ভারতকে সাথে নিতে চাইছেন একজন শক্তিশালী আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে শক্তিশালী দেশ হিসাবে। পাকিস্তানকে সাহায্য নিতে, পাকিস্তানকে বন্ধু হিসেবে পেতে চাইছেন। তার জিওপলিটিক্যাল যে লোকেশন, পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, সেটা এত গুরুত্বপূর্ণ জায়গায়, সেখান থেকে আপনি চায়না, ভারত, আফগানিস্তান, ইরান সবাইকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সুতরাং পাকিস্তানের লোকেশনটা আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তানকে সহজে মানে আমেরিকা চটাবে না, তার গুরুত্ব আরোপ করবে না। সেখানকার যেই জেনারেল আসুক না কেন, যতই নামী অখ্যাত হোক না কেন, তাকে উনি বিউটিফুল পারসন, হ্যাঁ, ফ্যান্টাস্টিক পারসন, এসব শব্দগুলো, অ্যাডজেক্টিভ গুলো উনি ব্যবহার করবেন। আবার এখন ইদানিংকালে বাংলাদেশও গুরুত্ব হয়ে যাচ্ছে, কেন দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ন্ত্রণটা আমার সহকর্মী সৈকত আপনাদের জানাচ্ছিল যে ট্রাম্পের অবস্থা এখন খানিকটা গায়ে মানে না আপনি মোড়ল। আর তার আরো বেশ কিছু উদাহরণ আপনাদের আমরা দেব। ইরানের পরমাণু কেন্দ্র কি আদৌ ধ্বংস হয়েছে, এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। তার কারণ যে মার্কিন গোয়েন্দা সংস্থা, তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে এই পরমাণু কেন্দ্র, ইরানের একটি নয়, দুটি নয়, তিনটি পরমাণু কেন্দ্রতে আমেরিকা হামলা চালানোর পর মার্কিন গোয়েন্দা সংস্থা তারা বলেছিল যে না, ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস হয়ে যায়নি, কর্মসূচি একেবারে স্থগিত হয়ে যায়নি, কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের দাবিতে অনড় ছিলেন যে না, ইরানের যে তিনটি পরমাণু কেন্দ্রে B-2 বোম্বার জেট দিয়ে আমেরিকা হামলা চালিয়েছে, সে তিনটে একেবারে ধ্বংস হয়ে গেছে। আর সেই দাবিতেই অনড় থাকলেন ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে, এবার মার্কিন গোয়েন্দা সংস্থাও সুর বদল করলো। আগামী সপ্তাহে ইরান এবং আমেরিকার বৈঠকের সম্ভাবনা রয়েছে, এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই গোটা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন।
ইরান কে তো ইরান পরমাণু ধ্বংসটা করাটাই তো এটার উদ্দেশ্য, এটা আমরা সবাই জানি যে, এবং তার জন্যই আমেরিকা লেগেছে ইসরায়েল করেছে, এবং ইসরায়েল চায় না যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর কোনো পরমাণু শক্তিধর দেশ হোক। এটা তো নোন ফ্যাক্ট, আমেরিকা সেই থিওরি বিশ্বাস করে এবং সেই অনুযায়ী সাপোর্ট করে। এখন যতই মিটিং হোক না কেন, এই মিটিং এর মধ্য দিয়ে কখনোই ইরানকে পাওয়ার দেওয়া হবে না, এটা তো সবাই জানে। ইরানের এটা কোনো দেশকেই আমেরিকা এই মধ্যপ্রাচ্যে পারমিশন দেবে না যে নিউক্লিয়ার তৈরি করে। সুতরাং ক্ষয়ক্ষতি যদি বিরাট ঘটে গেছে সেখান থেকে ইরানের আবার নতুন করে পুনর্বাসন হয়তো ডিফিকাল্ট হতে পারে, যদি খুব বিরাট কিছু ক্ষতি না হয়ে থাকে তাহলে হয়তো সে আবার তার পক্ষে সম্ভব নতুন করে কিছু করার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে যেমনটা পর্যবেক্ষণ তাদের, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চান না যে ইরান এবং বাকি আরো কেউ পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে যাক, আর শুরু থেকেই তাদের এই অভিসন্ধি ছিল। তাই জন্যই ইসরায়েলের যে হামলা তার পেছনে পরোক্ষভাবে আমেরিকা সাহায্য করেছে। এবং পরোক্ষ কেন, পরে আমরা দেখলাম যে ইরানের যে পরমাণু কেন্দ্রগুলি রয়েছে সেখানে একেবারে B-2 বম্বার জেট দিয়ে, বাংকার ব্লাস্টার দিয়ে হামলা চালালো আমেরিকা, কিন্তু তাতেও ইরানের পরমাণু কেন্দ্রগুলো কি আদৌ ধ্বংস হয়েছে এই প্রশ্ন থেকেই যাচ্ছে। বৈঠকে কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আর এবার আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কাল খুবই গুরুত্বপূর্ণ দিন, কাল রথযাত্রা, এবং দীঘায় এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্দিরের 3 বিগ্রহকে নিয়ে গড়াবে দীঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ওই গোটা রাস্তা পরিদর্শন করেছেন যেখানে আগামীকাল রথের চাকা গড়াবে। তার আগে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন রাজ্যের মন্ত্রীদের নিয়ে, সেই সঙ্গে প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। আর তারপর একেবারে সরেজমিনে তিনি সবকিছু খুঁটিয়ে দেখছেন যে রাস্তা দিয়ে আগামীকাল রথের চাকা গড়াতে চলেছে দীঘায়। এই প্রথমবার রথের চাকা গড়াবে, প্রচুর মানুষের সমাগম হবে এবং সে কারণে কিন্তু প্রশাসন একেবারেই প্রস্তুত রয়েছে। দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় এই 1 কিলোমিটার পথ জুড়ে চলবে রথ। দীঘায় আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে নেত্র উৎসব। জগন্নাথ দেবের মূল মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। স্নান যাত্রার পর মন্দির ছিল একেবারে বন্ধ এবং আজ সেই মন্দির খুলে দেওয়া হয়েছে। দুপুরে 56 ভোগের আয়োজন, আর রাতে মন্দিরের ভেতর থেকে বাইরের রাস্তার ওপরে রথ এনে রাখা হবে। কাল বিগ্রহ সকাল 10টার সময় মূল মন্দির থেকে বাইরে এনে রথে বসানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু খুঁটিয়ে দেখার পর, পরিদর্শনের পর কি বললেন শোনাবো। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে, 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে, সেই জায়গাটাই ঠিক করা হলো। এবং ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন। সমস্ত পরিস্থিতি বুঝতেই মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই চলে যান এবং তারপর আজকে দিনভর তিনি নানান বৈঠক করেছেন, তিনি কথা বলেছেন প্রশাসনিক আধিকারিকদের। কলকাতা থেকে 10 জন ট্রাফিক সার্জন চলে যাচ্ছে, কারণ এই বিপুল যে ভক্ত সমাগম তা সামাল দিতেই কিন্তু পুলিশের নয়া কিন্তু ব্যবস্থাপনা। সিপি মনোজ বর্মা তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাই।
আমরা লাস্ট অনেক দিন ধরেই পুরো মানে ফেস্টিভ্যাল আমরা ডিসকাস করি, অনেকবার ডিসকাস করা হয়। স্পেশালি রাত এইবার একটু স্পেশাল আছে বিকজ একটা বড় প্রোগ্রাম দীঘায় আছে অ্যান্ড এখানে কিছু কিছু জায়গায় আমাদের নর্থ কলকাতা, সাউথ কলকাতা অ্যান্ড পোর্ট এরিয়াতে কিছু রাতের প্রোগ্রাম আছে। তো তার উপর যথেষ্ট মানে কিভাবে কি হবে, কি রুট হবে। রথযাত্রা উপলক্ষে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দেবেন আগামীকাল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আপনারাও শুনলেন। শুভেন্দু অধিকারী সিআর এভিনিউতে তিনি সেখানে রথযাত্রায় সামিল হবেন আর পুরীর প্রসাদ নিয়ে এসে তমলুকে গৌরাঙ্গ মন্দিরে প্রসাদ বিলি করবেন। তার মানে রথে কি রাজনীতি হচ্ছে, এই প্রশ্ন আমরা তুলেছিলাম, কিন্তু দিলীপ ঘোষ বললেন রথে তো রাজনীতি হচ্ছে, বিকল্প রাজনীতির চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর রথযাত্রা প্রসঙ্গে দিলীপ ঘোষের এই প্রতিক্রিয়া কি বলেছেন শুনুন। এখানে দুর্গা পূজাকে নিয়েও এভাবে রাজনীতি হয়, বাংলায় সবজিতে রাজনীতি ঢুকে যায়। আজ যে কার্নিভ্যাল করেন মমতা ব্যানার্জি, সেটা কি রাজনীতি নয়? ঠিক সেরকমভাবে রামনবমীকে নিয়েও রাজনীতি হয়, সেটাও ধার্মিক উৎসব। বিজেপি বা অন্য সংগঠন শুরু করেছে, বিজেপি সমর্থন করেছে, টিএমসিও শুরু করে দিয়েছে। তো জগন্নাথ মহাপ্রভু কেন বাদ থাকবেন, তাকে নিয়েও রাজনীতি হচ্ছে। সেন্ট্রাল এভিনিউ যে রথ, সেটাও কয়েক বছর ধরে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই যে বিজেপি সমর্থিত লোকেরা সেটা শুরু করেছেন, তারাই চালান। তো বিজেপি চাইবে একটা তার অল্টারনেটিভ দিতে, তো স্বাভাবিক, ভালো কথা। তো ধার্মিক জাগরণ যদি হয় পশ্চিমবাংলায়, এই অধর্মের রাজত্বে যদি ধর্ম জাগরণ হয়, মানুষের ধর্মের প্রতি যদি তার মন আসে, ভগবান জগন্নাথের প্রতি যদি কারো আর শ্রদ্ধা ভক্তি বাড়ে, তো সমাজের মঙ্গলই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।